স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি। স্বৈরাচারের বিচার দাবিতে উত্তাল দেশ। হাসিনার অনেক স্বজন ও নেতা কর্মীর বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙা বাড়ির সামনে উৎসুক জনতার ভিড়। শেখ হাসিনা যতবার কথা বলার চেষ্টা করবে, ছাত্র জনতা, দেশের সাধারণ জনগণ তার দাঁত ভাঙা জবাব দিবে। আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়ে ছাত্রলীগ এবং আওয়ামী ফ্যাসিস্টের যে নতুন পায়তারা সেটাকে রুখে দেওয়ার জন্য আমরা মাঠে আছি। এখন জনপদে এ নিয়ে রয়েছে বিস্তারিত। থাইল্যান্ড থেকে আসতেছে, ব্রাজিল থেকেও আসতেছে, আর দেশীয় মাল তো আছেই। তো সংকট এবার কোনো কারণ দেখতেছি না। বিগত দিনের দাবি ছিল আমাদের, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই ভোক্তাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সবার জন্য আমরা মনে করি এটি একটি পজিটিভ দিক। রোজার আগে পাল্টে গেছে খাতুনগঞ্জের চিত্র। অপ্রত্যাশিতভাবে কমেছে ছোলা, চিনি, খেজুরের দাম। শুল্ক কমানো সহ সরকারের নানা পদক্ষেপের প্রভাব বাজারে। এ নিয়ে এখন জনপদে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই শেখ হাসিনার স্বজন ও নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর প্রসঙ্গ। ভারতে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভেঙে দেওয়া হয়েছে শেখ হাসিনার অনেক স্বজন ও নেতাকর্মীর বাড়ি। এছাড়া শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ভাঙচুর ও গ্রাফিতি মুছে দেয় আন্দোলনকারীরা। পাশাপাশি গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। শেখ হাসিনা পালিয়ে যাবার পর প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেয়ায় উত্তাল সারা দেশ। ফ্যাসিবাদীর চিহ্ন মুছে দেওয়ার ঘোষণা দিয়ে সবর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে আবারও যেন জাগ্রত জুলাই আগস্ট আন্দোলনের চেতনা। খুলনার শেরেবাংলা রোডে শেখ হাসিনার চাচাতো ভাইয়ের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। বুলডোজার দিয়ে একে একে ভেঙে ফেলা হয় প্রধান গেটের সীমানা প্রাচীর এবং ভবনের প্রথম অংশের বেশ কয়েকটি কক্ষ। আন্দোলনকারীদের অভিযোগ, বাড়িটি ছিল অনিয়ম ও দুর্নীতির কেন্দ্র। বরিশালের কালীবাড়ি রোডে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেয়া হয়। একইভাবে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনও ভাঙচুর চালানো হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, ফ্যাসিবাদের কোনো স্থাপনা বাংলার মাটিতে রাখা হবে না। ভোলায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার মধ্যরাতে ভোলা শহর থেকে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে ছাত্র জনতা তোফায়েল আহমেদের বাড়ির সামনে আসে। স্বৈরাচারীর আস্তানা স্লোগান দিয়ে এ হামলা চালায় তারা। রাত 11:30 থেকে 2টা পর্যন্ত চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব, শেখ হাসিনা ও শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের নামফলক ও ভিত্তিফলক ভাঙেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের জায়গায় শেখ ফয়েজুন্নেসা চৌধুরানী হল নামের ব্যানার টাঙানো হয়। এছাড়া মুজিববাদ মুছে দাও স্লোগান দিয়ে চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাত 9:30টায় নগরীর প্রেস ক্লাব ও জামাল খান মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। এছাড়া একই সময়ে খুলনা মেডিকেল কলেজে শেখ মুজিবুরের মুরাল ভাঙেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছাত্র জনতা আসলে ঘুমিয়ে যায়নি, ছাত্র জনতা জাগ্রত আছে। শেখ হাসিনা যতবার কথা বলার চেষ্টা করবে, ছাত্র জনতা, দেশের সাধারণ জনগণ তার দাঁত ভাঙা জবাব দিবে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বাংলাদেশকে নস্যাৎ করতে যে পরিকল্পনা প্রকাশ করেছে, আমরা তরুণরা এটাকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট। সে এখানে পালিয়ে গেছে, কিন্তু তার যারা এখানে আছে তাদেরকে সে লেলিয়ে দিচ্ছে আবার ছাত্র জনতার বিরুদ্ধে। যতক্ষণ পর্যন্ত ওদের নিরাপদে আমরা হলের ভিতরে প্রবেশ করাতে না সক্ষম হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে আছি। বুধবার রাত 8:30টার দিকে সিলেট কোর্ট পয়েন্ট থেকে বিক্ষুব্ধ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সিলেট সিটি কর্পোরেশনের সামনে সমাবেশ করেন তারা। এ সময় জুলাই গণহত্যার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় সব গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়ে ছাত্রলীগ এবং আওয়ামী ফ্যাসিস্টের যে নতুন পায়তারা সেটাকে রুখে দেওয়ার জন্য আমরা মাঠে আছি।
এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবুর রহমানের মুরাল ও নামফলক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রাত 10টার দিকে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কারমাইকেল কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়। এ সময় মূল ফটকের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল হাতুড়ি দিয়ে ভাঙচুর করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সুরাইয়া আক্তার, এখন। বরিশাল, ভোলা ও খুলনায় ভাঙচুর করা ভবনের সামনে ভিড় করছেন উৎসুক জনতা। ভাঙা বাড়ির আসবাবপত্র অনেকেই যে যার মতো নিয়ে যাচ্ছেন। এসব বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন ফেরদাউস সোহাগ, ভোলা থেকে ইমতিয়াজুর রহমান, এছাড়াও খুলনা থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। তবে শুরুতে আমরা বরিশালের খবর জানবো। সোহাগ, বাড়িগুলো ভেঙে ফেলার পর কি বলছেন আন্দোলনকারীরা? উৎসুক জনতার প্রতিক্রিয়া কি সেখানে? আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য আমির হোসেন আমু তার বাসভবনের কাছেই, তার বাসভবনের সংলগ্ন যে কম্পাউন্ড রয়েছে, অনেক বড় একটি কম্পাউন্ড, এখানে বিত্ত বৈভবে ভরা। একটু আমরা দেখাবার চেষ্টা করছি। এই জায়গাটি মূলত আমির হোসেন আমুর বাসভবন হলেও এখানে কিন্তু অপসনিনের যিনি মালিক রয়েছেন, চেয়ারম্যান, তারও বাসভবন রয়েছে। একই গেট দিয়ে প্রবেশ করতে হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে গতকালকে রাতে এখানে কিন্তু ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে এবং এখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনা ছিল গতকালকে রাতের। এবং আজকে সকালে যেটা দেখেছি যে এখানে যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তারা যেটা বললেন যে বেশ কিছু এখানকার জিনিসপত্র কিন্তু উৎসুক জনতা যারা এসছিলেন তারা যে যার মতো করে কিন্তু অনেক জিনিসপত্র নিয়েও গেছেন। একটু জানিয়ে রাখি যে গতকালকে রাতে শেখ হাসিনা যখন তার বক্তৃতা দিলেন তারপরে কিন্তু বরিশাল নগরীতে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তখন কিন্তু যেটা হয়েছে রাত 12:30টার দিকে বরিশালের কালীবাড়ি রোডে কিন্তু সাদেক আবদুল্লাহ এবং আবুল হাসানাত আবদুল্লাহর বাসভবনে প্রথমে হামলা হয় এবং সেখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয় এবং ভাঙচুর করা হয়, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এরপরে রাত 2:30টার দিকে কিন্তু বরিশাল নগরীর এই যে বগুড়া রোড রয়েছে এখানে কিন্তু আমির হোসেন আমুর বাসভবনে একইভাবে বুলডোজার নিয়ে আসা হয় এবং উৎসুক যে শিক্ষার্থী এবং ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বুলডোজার দিয়ে আমির হোসেন আমুর যে বাসভবন সেটিও কিন্তু ভাঙচুর করা হয়। তবে পাশেই রয়েছে কিন্তু অপসনিনের মালিকের বাসভবন এবং দুটো বাসভবনই কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তখনকার ঘটনায়। এবং আমরা যেটা দেখেছি যে আজকে সকালবেলা কিন্তু অসংখ্য মানুষ এখানে দেখতে এসেছেন, উৎসুক জনতা, শিক্ষার্থী, ছাত্র, সাধারণ মানুষ, শিশু, বয়স্ক, সব শ্রেণীর মানুষ, নারী পুরুষ সবাই এসেছেন এবং এটি দেখছেন। এর আগে কিন্তু এখানে কখনোই কারো ঢোকার অধিকার ছিল না সাধারণ মানুষের, আমরা যেটা জানি। এবং এই জায়গাটি এমন একটি নিরাপত্তা প্রহরী, চারদিকে গেট দেয়া, দেয়াল দেয়া, উঁচু প্রাচীর রয়েছে এবং সিকিউরিটি গার্ড রয়েছে, যার কারণে এখানে কেউ কখনো ঢুকতে পারতো না সাধারণ মানুষ। প্রবেশাধিকার কিন্তু সংরক্ষিত ছিল, যে কারণে মানুষের ভেতরে কিন্তু এখানে কি রয়েছে, এক ধরনের উৎসাহ রয়েছে, এক ধরনের উৎসুক জনতার ইচ্ছা রয়েছে যে ভেতরে কি রয়েছে দেখার জন্য। মূলত সাধারণ মানুষের কিন্তু এই উৎসাহ থেকে কিন্তু তারা ঢুকে পড়েছে বাসভবনের মধ্যে এবং তারা কিন্তু দেখার চেষ্টা করছে, তারা খোঁজার চেষ্টা করছে বাড়িটি কেমন, ভেতরে কি রয়েছে। আমরা বাসভবনের ভেতরে ঢোকার সুযোগ হয়েছিল, সেখানে যেটা দেখেছি এমন কিছু নেই যেটি ভাঙা হয়নি, একেবারে গুড়ি করা হয়েছে। এখানে অনেক মূল্যবান ঝাড়বাতি ছিল, অনেক কাচের জিনিসপত্র ছিল, শোপিস ছিল, সব কিছু তছনছ হয়েছে। এছাড়া বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে এখানে আমির হোসেন আমুর বাড়ি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেটা দেখেছি অপসনিনের মালিকের বাড়িটি। তারা দুজন কিন্তু পরস্পর আত্মীয় এবং একই গেট দিয়ে ঢোকা হয়, যে কারণে এই ঘটনাটি ঘটেছে বলে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এতটুকুই ছিল বরিশালে যে গতকালকে রাতে শেখ হাসিনার ভাষণের পর যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে ছাত্র জনতার মধ্যে, তার সবশেষ খবর। বরিশাল থেকে এবারে আমরা ভোলার খবর জানবো। ইমতিয়াজ, জানাবেন যে সেখানে তোফায়েল আহমেদের বাড়িতে এখনো কি ভাঙচুর করা হচ্ছে কিনা? মুফতি, গতকাল রাতে যেই ভোলার সদর উপজেলা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে তোফায়েল আহমেদের যেই প্রিয় কুটি যে বাসভবনটি ছিল, এই বাসভবনে অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর করা হয়। এর পরপরই কিন্তু ছাত্র জনতা এই বাসভবনে যখন আসবাবপত্র ছিল সকল কিছু সড়কে নিয়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার
চিত্র কিন্তু আমরা দেখেছি। তারপরে রাতভর আগুনে জ্বললেও কিন্তু আজ সকাল থেকে কিন্তু উৎসুক জনতা কিন্তু এই বাসভবনে আসছেন এবং যে যার মতো যা পারছেন যা হাতে করে নিয়ে চলে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখে পেয়েছি। এই করে গতকাল রাতে যে অগ্নিসংযোগ করা হয়েছিল তাও কিন্তু এখনো পর্যন্ত এই ভবনের দ্বিতীয় তলায় কিন্তু এখনো আগুন জ্বলতেছে। এছাড়াও যে তোফায়েল আহমেদের যেই একক কক্ষ রয়েছে সেখানেও কিন্তু এখনো আগুন জ্বলছে এবং সেখানে যে বিলাসবহুল খাট পালং এবং সোফা আসবাবপত্র সকল কিছু আগুনে চলমান জ্বলতেছে বলে আমরা দেখতে পেয়েছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ভোলা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের এই বাসভবন থেকে কিন্তু তোফায়েল আহমেদ তার ভোলা সদর আসনের সহ ভোলা জেলার যে রাজনৈতিক ক্যারিয়ার তা নিয়ন্ত্রণ করার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখান থেকে কিন্তু তোফায়েল আহমেদ কিন্তু ভোলা প্রায় 4টি আসনে কিন্তু সকল ধরনের রাজনীতি সহ সকল অঙ্গ সংগঠনের যে পরামর্শ তা এখান থেকে সরবরাহ করার চিত্র কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি। তখন কিন্তু এই বাসভবনে জনসাধারণ এবং সাধারণ মানুষের কিন্তু প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং গত যেই 5ই আগস্ট যেই 4 এবং 5ই আগস্ট যেই ছাত্র জনতার বিক্ষোভ হয়েছিল তখনও কিন্তু এই বাড়িটি সুরক্ষিত ছিল। কিন্তু গতকাল রাতে যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যের পরপর কিন্তু রাত 9:30 থেকে ভোলা শহর জুড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ করেছিলেন। ভোলা প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় এবং রাত্র প্রায় 12:30টার পরপরই কিন্তু এই একটি আন্দোলন এবং মিছিল নিয়ে এসে কিন্তু এই তোফায়েল আহমেদের এই বাসভবনে অগ্নিসংযোগ দেওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ভোলার তোফায়েল আহমেদের বাড়ি থেকে সর্বোচ্চ তথ্য। মুক্তি। ভোলার খবরাখবর আমরা জানছিলাম। রামিম, জানাবেন যে খুলনার শেখ বাড়ি ছাড়া আর কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেছে কিনা? মুক্তি, খুলনাতে আসলে শেখ বাড়ি খ্যাত যে বাড়িটি ছিল সেটি কিন্তু এখন একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই শেখ বাড়ির পাশাপাশি এই যে শেখ পরিবারের যারা রয়েছেন তাদের সাথে যাদের সুসম্পর্ক ছিল, যেসব আওয়ামী লীগ নেতা, এর পাশাপাশি খুলনায় যেসব জায়গাতে শেখ মুজিবুর রহমান সহ শেখ হাসিনা সহ অন্যান্য যারা ছিলেন তাদের যে প্রতিকৃতি ছিল সেই সব জায়গাতে কিন্তু কিছুটা ভাঙচুর হয়েছে। তবে সব থেকে বেশি হয়েছে কিন্তু এই শেখ বাড়ি খ্যাত যে বাড়িটি রয়েছে শেরে বাংলা রোডের সেখানে, যেখানে আমরা রয়েছি এই মুহূর্তে। এবং এখানে কিন্তু খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল সহ তার যে 5 ভাই মূলত তারা কিন্তু এখানে থাকতেন। এরা সবাই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। শেখ আবু নাসেরের 5 ছেলে কিন্তু এখানে থাকতেন এবং এখানে বলা হতো যে খুলনা শহরের যে মূলত যে নিয়ন্ত্রণের যে জায়গাটি সেটি কিন্তু এখানেই হতো। মূলত এই বাড়ি থেকেই বিভিন্ন রকম আদেশ বাইরে যেত এবং সেই সব আদেশ অনুযায়ী কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন জায়গাতে নানা রকম কর্মকাণ্ড চলেছে বলে এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। এবং এখানে যে ছাত্র জনতারা তারা কিন্তু গতকাল রাত 9টা থেকে কিন্তু এখানে আসতে শুরু করেন এবং গতকাল রাতে 9টার পরে এখানে বোলডোজার আনা হয়, এনে কিন্তু এই স্থাপনাটি একেবারেই ভেঙে ফেলা হয়। এখানে সাধারণ ছাত্র জনতাদের একটাই কথা যে শেখ হাসিনার স্বৈরাচার যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনার যে পারিপার্শ্বিক বা পারিবারিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিছুই এখানে রাখা হবে না, সবগুলোই নিঃশেষ করে দেওয়া হবে। কোনো স্বৈরাচারে কিন্তু আর বাংলাদেশে দাঁড়াতে দেওয়া যাবে না, এমনটাই বলছেন। এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সাধারণ জনতারা এখনও পর্যন্ত কিন্তু এখানের যে স্থাপনা রয়েছে সেখানে ভাঙাচোরা চালাচ্ছেন এবং অনেকেই আছেন যারা কিন্তু এখান থেকে বিভিন্ন রকম ইট বা রড এখান থেকে নেওয়ার চেষ্টা করছে, অনেকেই সে ধরনের মানুষও কিন্তু এখানে রয়েছে। তবে আমরা সকাল থেকে দেখেছি যে এই ধ্বংসস্তূপের এই জায়গাটিতে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ সকাল থেকেই এখানে আসছে, দেখছে এবং গতকাল রাত থেকেই কিন্তু এরকমই পরিবেশ ছিল। রাত 9টার পর থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর পাশাপাশি নানা রকম সংগঠন রয়েছে, তারা কিন্তু সকলে কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু তারা এখানে ভাঙচুর শুরু করেছেন। প্রথমে যে প্রধান গেট ছিল সেটি ভেঙে কিন্তু তারা প্রথমে কিন্তু ঢুকেছেন ভিতরে এবং ভিতরে ঢোকার পরে কিন্তু তারা আস্তে আস্তে এখানে যে বোলডোজার এনেছিল বোলডোজার এনে কিন্তু ভেঙে দিয়েছে। মূলত কথা যে সাধারণ মানুষ যেটি বলছে বা এখানে যারা আন্দোলনরত যারা স্টুডেন্ট ছিল তারা যেটি বলছেন যে মূলত শেখ হাসিনার বংশের বা শেখ হাসিনার যে স্থাপনা, শেখ মুজিবুরের যে স্থাপনা কিছুই এখানে রাখা হবে না এবং তার জন্য যা যা করার সেগুলো কিন্তু করবেন তারা। তো এই ছিল আমার কাছে মুক্তি খুলনা থেকে সবশেষ খবর।
খুলনা, ভোলা ও বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে 6 মাস পর আবারও ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা। বিপ্লবী স্লোগানে শেখ মুজিবুর রহমানের বাড়িতে দেয়া হয় আগুন, ভাঙা হয় বুলডোজার দিয়ে। একই সময় শেখ হাসিনার বাসভবন সুধার সদনেও আগুন দেয় বিক্ষুব্ধরা। আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও থামানো যায়নি জনতার ঢল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে ছাত্র জনতার এমন ঢল নামে ধানমন্ডি 32-এ। এ সময় বিক্ষুব্ধরা দাবি করেন বিদেশ থেকে ফ্যাসিবাদীরা নতুন চক্রান্ত করছে। শাহাদাত অভ্রের প্রতিবেদন। 5 আগস্টের 6 মাস পর রাজধানীর বুকে আবারও দেখা গেল ছাত্র জনতার বিক্ষোভ। জনসমুদ্রে পরিণত হয় ধানমন্ডি 32। সবার কণ্ঠে আবারও স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লবী স্লোগান। এরপর ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে দেয়া হয় আগুন, ভাঙতে শুরু করে বুলডোজার। এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনার আস্তানা জ্বালিয়ে দিচ্ছে, বুলডোজারটা ভেঙে গুঁড়া গুঁড়া করে দিচ্ছে। আর এটা আমাদের দ্বিতীয় মানসিক শান্তি। 32 নম্বর ভাঙা মানে আমাদের দ্বিতীয় মানসিক শান্তি। বাংলাদেশ থেকে বাকশালের আস্তানা দূর হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলছে বাংলাদেশের মানুষ। অন্যদিকে বিক্ষুব্ধ জনতার একাংশ তখন ধানমন্ডির 5 নম্বর সড়কের শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টায় লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। হত্যাকাণ্ড চালাইছে, সেই ধরনের কোনো কিছু করতে চায় তাদেরকে এই যে এই বাড়ির মতোই ভেঙে চুরে গুঁড়া গুঁড়া করে দেওয়া হবে। জয় আবার বলে বাংলাদেশের নির্বাচনে কথা বলে, তোরা নির্বাচনে কথা বলস কেন? তোদের যে কিছু বলে দলই তো নিষিদ্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা পেলে তো জনতা ছিঁড়ে ফেলতো। বাধা দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু ছাত্র জনতার এই জনস্রোত যেন বাধা মানবার নয়। এ সময় বিক্ষুব্ধ জনতা জানায়, ছাত্র হত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে স্থান পাবে না। শেখ হাসিনার শাস্তির দাবিও জানান কেউ কেউ। খুনি হাসিনাকে ফাঁসি দাও, তার লগে ছাত্রলীগ যুবলীগকে ফাঁসি দাও। কোনো নেতা কর্মীর সামান্যতম অনুশোচনা নাই। আমার কাছে মনে হয় এইটা ভাঙার মধ্য দিয়ে ফ্যাসিবাদ হওয়ার গোডাউনটা বন্ধ করে দেওয়া হলো। এ যেন জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি, তারুণ্যের ঐক্যের আরেকটি রাত দেখল বাংলাদেশ। এই পুরো জায়গাটি একটা সময় ছিল জাদুঘর, স্মৃতির মিনার, কিন্তু এখন সেটি যেন একদম বিপরীত, যার মূল কারণই স্বৈরাচারী মনোভাব। আর যারা ছাত্র জনতা এখানে এসেছেন তারা বলছেন, আগামীতে কেউ যেন কখনো স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, তারই নিদর্শন হয়ে থাকুক এই পুরো জায়গাটি। শাহাদাত অফর, এখন, ঢাকা। প্রতি বছর রমজানের আগে খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা চললেও এবছর পাল্টে গেছে চিত্র। দাম বাড়ার বিপরীতে উল্টো কমে গেছে ছোলা, চিনি, খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম। আমদানি বেশি হওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা। শুল্ক কর কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা সুযোগ পাওয়ায় বাজারের চিত্র পাল্টেছে বলে দাবি ব্যবসায়ীদের। বাকিটা প্রতিবেদনে। রমজানে দেশে 60,000 টন খেজুরের চাহিদা। চট্টগ্রামের ফলমন্ডির প্রতিটি দোকানেই এখন ভরপুর খেজুর। আছে আজওয়া, মেরজুল, জাহেদি, সাফাউই, মরিয়ম সহ অন্তত 10 জাতের খেজুর। দুবাই, সৌদি আরব, মিশর, আলজেরিয়া সহ বেশ কিছু দেশ থেকে এসেছে এই খেজুর। শুল্ক কমায় চলতি বছর খেজুর আমদানিতে ব্যয় কমেছে 15%। প্রভাব পড়েছে পণ্যের দামেও। সব ধরনের খেজুরের দাম কমেছে। সরকারও যদি আগে 2 বছর 3 বছর আগে দিয়ে যেই রকম মানে ওই একদম কাস্টম এই রোজার রমজানের জন্য যদি একদম ডিউটি ফ্রি করে দিত তাহলে বেশি ভালো হতো।
রমজানে ছোলার চাহিদা 1 লাখ টন। এবছর গেল এক মাসেই পণ্যটির আমদানি হয়েছে 93,000 টন। এছাড়াও আগের ছোলাও রয়েছে এবং নতুন আরও পণ্য আসার অপেক্ষায়। সব মিলিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে অনেকটাই দিশেহারা আমদানিকারকরা। এরই মধ্যে খাতুনগঞ্জে ছোলার দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। পণ্য এলে দাম আরও কমে যাওয়ার শঙ্কা তাদের। সব ডালে আপনার প্রচুর আমাদের মজুত আছে এবং স্টক রয়ে গেছে। ওই কারণে আমাদের সেলটা বর্তমানে যে সেল করতেছে কেজি 10 থেকে 5 টাকা পর্যন্ত কেজি লোকসান যাচ্ছে। চিনির বাজারেও সংকট নেই, গত বছরের তুলনায় কমেছে দাম। রমজানে পণ্যটির 3 লাখ টন চাহিদার বিপরীতে গত এক মাসে আমদানি 1,79,000 টন। এছাড়াও চট্টগ্রাম বন্দরে 1 লাখ টন চিনি খালাসের অপেক্ষায়। না দুবাই থেকে আসতেছে, ইম্পোর্ট হয়েছে, থাইল্যান্ড থেকে আসতেছে, ব্রাজিল থেকেও আসতেছে, আর দেশীয় মাল তো আছেই। তো সংকট এবার কোনো কারণ দেখতেছি না। রমজানে ভোজ্য তেলের 3 লাখ টন চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 4 লাখ টন। এছাড়াও মোটর ডাল আমদানি হয়েছে 1,08,000 টন। 1 লাখ টন চাহিদার বিপরীতে মসুর ডাল এসেছে 62,000 টন। বিপুল আমদানি হলেও শতভাগ মার্জিন দিয়ে ছোট আমদানিকারকদের ঋণপত্র খুলতে হচ্ছে। এতে বড় গ্রুপের সাথে প্রতিযোগিতায় বিপাকে পড়ছেন তারা। এলসি খোলার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, ব্যাংক সুবিধা দিচ্ছে, কিন্তু মার্জিন 100% নিচ্ছে, এইটা সমস্যা হচ্ছে। আগে পূর্বে ছিল 30%, 40%, ওটা তো এলসি হতো, এখন এটা হচ্ছে না। 2024 সালের জানুয়ারিতে যেখানে 214 জন আমদানিকারক রোজার পণ্য আমদানি করেছেন, সেখানে এবার 365 জন রোজার পণ্য এনেছেন। এতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বেশি আমদানিকারক পণ্য নিয়ে আসবেন, তখন একটি বাজারে প্রতিযোগিতামূলক বাজার হবে। সেক্ষেত্রে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। সেক্ষেত্রে বাজারে নিয়ন্ত্রণ করা বড় বড় কোম্পানিদের পক্ষে সম্ভব হয় না। যেটি আমরা বিগত দিনে দাবি ছিল আমাদের, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই ভোক্তাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সবার জন্য আমরা মনে করি এটি একটি পজিটিভ দিক। তবে এখন থেকেই বিপণন এবং বাজারে মজুদ ব্যবস্থা তদারকির দাবি জানিয়েছেন আড়তদার ও পাইকাররা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সিলেটের বাজারে চলছে সয়াবিন তেলের তীব্র সংকট, যাতে সপ্তাহ ব্যবধানে তেলের দাম প্রতি লিটারে বেড়েছে 10 থেকে 15 টাকা। খুচরা বাজারে বেশিরভাগ দোকানে সয়াবিন তেলের সরবরাহ নেই বলছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার কারণ কি, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, আমরা রয়েছি সিলেটের আম্বরখানায়, যেখানে আসলে কেনাবেচা হয় সকাল থেকে, এবং সকাল থেকে আমরা এসে একটি বিষয় লক্ষ্য করেছি যেটি আমি শুরুতেই জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে রমজান মাস আসার আগেই কিন্তু তেলের সংকট শুরু হয়েছে সিলেটের বাজারগুলোতে। আমরা সকাল থেকে অনেকগুলো দোকান ঘুরেছি, প্রায় 70% দোকানেই কিন্তু আজকে তেলের সংকট দেখা গিয়েছে তীব্রভাবে। কিছু কিছু জায়গায় পাম অয়েল পাওয়া যাচ্ছে বা অন্যান্য সরিষার তেল পাওয়া যাচ্ছে, কিন্তু সোয়াবিন তেল কিন্তু একদমই সংকট রয়েছে এখানে। এবং বিক্রেতারা বা ব্যবসায়ীরা বলছেন যে এখানে সংকটটি হয়তো বা কোম্পানিগুলোর কোনো সিন্ডিকেট রয়েছে বা অন্যান্য কারণে হতে পারে। আরেকটি বিষয় যদি আমি পাশাপাশি জানিয়ে রাখি, চালের দাম কিন্তু গত মাসে যেমনটি বেড়েছিল তেমনটি কিন্তু রয়েছে। দাম কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত রয়েছে। মোটা চালের কথা যদি আমি বলি, সেটি কিন্তু 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে সিলেটে। এবং মধ্যবিত্তরা যে চালগুলো ব্যবহার করে থাকেন, সেই চালগুলো কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যদি আমি বলি গুঁড়া দুধের কথা, গুঁড়া দুধও কিন্তু বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অন্যান্য আটা, ময়দা সহ নানা ইন্ডিয়ান পেঁয়াজের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে স্বস্তির নিঃশ্বাস বা স্বস্তির খবর হচ্ছে আলুর দাম এবং দেশি পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমেছে। তবে আরেকটি কথা, আমরা শুরুতে যেটি বলছিলাম যে তেলের সংকট নিয়ে কিন্তু আসলেই চিন্তিত রয়েছেন ব্যবসায়ীরা, এবং তেল কিন্তু আসলেই পর্যাপ্ত
পরিমাণে না থাকায় এটির স্পষ্ট প্রভাব পড়েছে কিন্তু বাজারগুলোতে, এবং কোনো জায়গায় অসাধু ব্যবসায়ীরা বা অনেকে কৃত্রিম সংকট তৈরি করে 190, 195 টাকা পর্যন্ত বিক্রি করছেন বলে আমাদের কাছে ক্রেতারা বলেছেন। এবং ক্রেতাদের যে বিষয়টি হয়েছে যে রমজান মাস আসার আগে এরকম দাম বৃদ্ধি হওয়ার ফলে যেটি হয় যে তারা জনজীবনে কিন্তু যে স্বস্তি থাকে সেই স্বস্তি কিন্তু পাওয়া যায় না, এবং তারা কিন্তু অনেকটাই নাবিশ্বাস হয়ে ওঠেন। তেমন দৃশ্যই কিন্তু আজকে আমরা এখানে এসে দেখেছি। এবং যেমনটি আমরা সকাল থেকে দেখছিলাম যে অনেকগুলো দোকান ঘুরেও কিন্তু সয়াবিন তেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর পাশাপাশি তারা যেমনটি বলছিলেন যে তেলের সংকট থাকায় বা তেল পর্যাপ্ত পরিমাণ না পাওয়া যাওয়ার কারণে কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে। এবং তারা বলছেন যে রমজান মাসের আগে, বিশেষ করে ভোক্তাদের দাবি হচ্ছে রমজান মাস যেহেতু আর কিছুদিন পরেই, সেক্ষেত্রে কিন্তু রমজান মাস আসার আগে যেন বাজার মনিটরিং করা হয়, এমনটাই দাবি এখন সকলের। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। পাকিস্তানের করাচি বন্দর থেকে ছেড়ে আসা পানামার পতাকাবাহী জাহাজ ডলফিন 19 মোংলা বন্দরে ফিরেছে। জাহাজটিতে 5,500 টন পণ্য রয়েছে। শুরু হয়েছে পণ্য খালাস কার্যক্রম। এই বিষয়ে আরও জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত আছেন মাসুম বিল্লাহ। মাসুম, পাকিস্তান থেকে আসা জাহাজে কি ধরনের পণ্য রয়েছে এবং কখন নাগাদ খালাস কার্যক্রম শেষ হবে? যদি আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি, এই জাহাজটিতে আসলে মোলাসিস বা চিটাগুড় যেটা বলে, এটা আসলে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সেই পণ্যটি এসেছে। এবং পাকিস্তানের করাচি বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি ডলফিন 19 গতকাল মোংলা বন্দর আসে এবং মোংলা বন্দর থেকে এই পণ্যটি কিন্তু প্রথম আমদানি হলো। এই মুহূর্তে কিন্তু মোংলা বন্দরের পক্ষ থেকে কিন্তু একটি প্রেস বিবৃতিও চলছে এই বিষয়ের উপরে। তো আমি যদি আপনাকে বলি, এখন পর্যন্ত এই জাহাজ থেকে প্রায় 2000 মেট্রিক টনের মতো পণ্য খালাস হয়েছে। গতকাল বিকাল 5টা নাগাদ মোংলা বন্দরের 8 নম্বর জেটিতে এই জাহাজটি ভেড়ে, এবং গতকালকে থেকেই পণ্য খালাস শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় 2000 মেট্রিক টন পণ্য খালাস হয়েছে এবং আগামীকালকের মধ্যে সকল পণ্য খালাস করে জাহাজটি বন্দর ত্যাগ করবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ থেকে। একটু আগে আমদানিকারক যেটি বলছিল যে এই বন্দর ব্যবহার করে কিন্তু তারা বেশ খুশি, কেননা গতকালকে মোংলা বন্দরে জেটিটি আসার পর থেকে কিন্তু রাত্রেবেলায় পণ্য খালাসের কাজ শুরু হয়ে গেছে। অতি দ্রুত পণ্য খালাস করার কাজ শুরু হওয়ার কারণে কিন্তু আমদানিকারক একটু আগে আমাদেরকে বলছিলেন যে আসলে বন্দর ব্যবহার করতে পেরে তারা আসলে খুশি। এছাড়া যদি এই জাহাজের একটু তথ্য দিয়ে আপনাকে আমি, এই জাহাজটিকে পানামার পতাকাবাহী জাহাজটি 7 মিটার ড্রাফটের একটি জাহাজ, 145 মিটার দৈর্ঘ্যের একটি জাহাজ। এই জাহাজের যে পণ্যগুলো এসেছে, এই পণ্যগুলো কিন্তু এখন ইউনাইটেড রিফাইনারি জেটিতে রাখা হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু রাজশাহীর বাঘাবাড়ি যে জায়গাটি আছে সেখানে কিন্তু সিরাজগঞ্জ জেলার, সেখানে কিন্তু এই পণ্যগুলো সড়ক পথে এবং নৌপথে নিয়ে যাবে আমদানিকারক। তারপরে ওখানে আসলে বিভিন্ন ফিডে এই পণ্যগুলো সরবরাহ করা হবে বলে আমরা জানতে পেরেছি। আসলে মোংলা বন্দরের কার্যক্রম যে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তার একটা উদ্দিষ্ট প্রমাণ কিন্তু এই যে মোলাসিস বা চিটাগুড় মোংলা বন্দরে আমদানি করা হলো সর্বপ্রথম পাকিস্তানের করাচি বন্দর থেকে আসা জাহাজটি চট্টগ্রামে বাংকার করে কিন্তু গতকালকে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। বন্দরের কার্যক্রম কিন্তু দিনে দিনে আসলে বাড়ছে। তো এটি একটা তার উদ্দিষ্ট প্রমাণ। আমি যদি আপনাকে এই বছরের কথা বলি, এখন পর্যন্ত কিন্তু মোংলা বন্দরে প্রায় 495টি জাহাজ এসেছে। সেই 495টি জাহাজে প্রায় 65 লক্ষ মেট্রিক টন পণ্য কিন্তু কার্গো হ্যান্ডলিং করেছে বন্দর। এবং আজকে পর্যন্ত কিন্তু মোংলা বন্দরে 19টি জাহাজ অবস্থান করছে, তার ভিতরে 2টি জাহাজই কিন্তু আছে মোংলা বন্দরের পোর্ট জেটিতে। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে পাকিস্তানের করাচি থেকে যে জাহাজটি এসেছে 5500 মেট্রিক টন পণ্য নিয়ে, তার সর্বশেষ তথ্য। 66টি আখ মারাই মৌসুম পার করেছে জামালপুরের জিল বাংলা চিনিকল। এর মধ্যে 48 মৌসুমেই লোকসান। মাথায় 656 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে চলছে চলতি মৌসুমের মারাই কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে চিনিকলের লভ্যাংশ দিয়ে এত বড় ঋণ পরিশোধ করা সম্ভব নয়, তবে লভ্যাংশ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। জুয়েল রানার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। জামালপুর জিল বাংলা সুগার মিল। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ কারিগরি সহায়তা ও অর্থায়নে 1958 সালে কারখানা সহ 150 একর জমি নিয়ে প্রতিষ্ঠা করা হয় মিলটি। 1016 টন আখ মারাই এবং 10,150 টন চিনি উৎপাদনে সক্ষম এই মিলে প্রথম আখ মারাই কার্যক্রম শুরু হয় 1958 থেকে 59 সালে। স্বাধীনতার পর 1972 সালে জিল বাংলা সুগার মিলকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। যাত্রা শুরুর পর থেকে এখনো পর্যন্ত চিনিকলটি 66টি মৌসুমে আখমারাই কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র 18টি মৌসুমে। আখ চাষিদের অভিযোগ, সুগার মিলের সিন্ডিকেট আর নানা জটিলতায় বছরে বছর বাড়ছে লোকসানের পরিমাণ। তাদের দাবি, মিলের মূল্য নির্ধারণ, পরিশোধ জটিলতা এবং সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।
এছাড়া সময় মতো আখ সরবরাহ করতে না পারায় খেতেই আখ শুকিয়ে যায় বলে জানান তারা। জিল বাংলায় এই আখের এই সমস্যা, এই পুঁজি, আর কোনো সমস্যা নাই। টাকা কম, এই কোন সেই কোন, আর কোনো সমস্যা নাই। এটা এই পুঁজির সমস্যা। এলাকার সমস্যা মনে করেন মেলো মাঝে মাঝে চেনের সমস্যা হয়। এটাই এই ফসলটি ঘরে আসতে প্রায় 16 মাস থেকে 18 মাস সময় লেগে যায়। অন্যান্য ফসলের সঙ্গে তাল মিলিয়ে আখের মূল্য যেন আরও বৃদ্ধি করা হয়। বর্তমানে জিল বাংলা সুগার মিলের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 656,72,72,365 টাকা। বৃহৎ এই ঋণের অর্ধেকের বেশি ব্যাংকের সুদ। বিশাল এই ঋণের চাপ নিয়েই 67তম মারাই কার্যক্রম চালাচ্ছে মিলটি। এই চাকরি দিয়ে কোনো পোষায় না, সংসার পোষায় না। 200 টাকা বেতনে 10 বছর কোন দেয় না চাকরি করতে আছে। গত বছর মাত্র 1.5 মাস চলছে মেল, এই বাতে একটু টার্গেট নিচে যে 3 মাস চালানো যাবে কিনা। যদি চিনির পাশাপাশি আমাদের মিল যদি বাই প্রোডাক্ট কোনো তৈরি করা হয় তাহলে আশা করা যায় লাভমুখ পাওয়া যাবে। সবাইকে আহ্বান করব যে অন্যান্য চাষের পাশাপাশি আপনারা আখ চাষটা করুন, এই মিলটাকে আপনারা টিকে রাখুন। আর সরকার থেকে বা শিল্প মন্ত্রণালয় এবং সদর দপ্তর থেকে আমাদের 5 বছর মেয়াদী আমাদের রুটম্যাপ কার্যক্রম শুরু করেছেন। আশা করতেছি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এই জিল বাংলা সুগার মিলও নো প্রফিট নো লসে যেতে পারবে বলে আমাদের বিশ্বাস। চীনের কলটিকে আধুনিকায়নের পাশাপাশি বহুমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা গেলে লোকসান ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন জামালপুর। বরিশালে অবৈধ ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশার কাছে জিম্মি নগরবাসী। এদিকে প্রায় 6 বছর পর ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স নবায়নের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্তৃপক্ষ বলছে এতে যানবাহনগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা যাবে, পাশাপাশি আদায় হবে কোটি টাকার রাজস্ব। লাইসেন্স নবায়নের সুযোগ পেয়ে খুশি চালকরাও। আমিনুল ইসলামের তোলা ছবিতে জানাবেন অমিত হাসান। 58 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় চলাচল করে প্রায় 20,000 ব্যাটারি চালিত অটোরিকশা। গেল প্রায় 10 বছরে নগরীতে এই বাহনের সংখ্যা বেড়েছে নিয়ন্ত্রণহীনভাবে। দীর্ঘদিন ধরেই বরিশাল মহানগরীর গণপরিবহন ব্যবস্থাপনায় চলছে অনিয়ম। ব্যাটারি চালিত অবৈধ ইজি বাইকের দাপটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তায় নামলেই নাকাল হতে হয় নগরবাসীকে। না আছে এদের কোনো লাইসেন্স সরকারি, না আছে কোনো প্রশিক্ষণ, না জানে এরা ট্রাফিক আইন, এই বিষয়ে তাদের ন্যূনতম ধারণা পর্যন্ত নাই। আমরা হাঁটা চলা গাড়ির উপর উঠে দেয়, এদিক দিয়ে উঠে দেয়, ওদিকে উঠে দেয়, এই বিভিন্ন আছে। এই বেশি আমাদের আসলে সাধারণ জনগণের জন্য দুর্ভোগী হচ্ছে। বাচ্চারা পারাপার হওয়া, অনেকক্ষণ বসে থাকতে হয় আর এক পারে। আপনার দেখা যায় যে পার থেকে এই পার আসবে, তারা ভয়ে আসতে পারতেছে না। প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার, বিশেষ করে সিটি কর্পোরেশনের দৃষ্টি দেওয়া দরকার কিভাবে গাড়ি চললে ভালো হয়। আগে তো কিছু অটো আসলে এদিকে ঢুকতে দিত না, এখন তো অ্যাভেলেবেল ঢোকে। নগরী জুড়ে 20,000 ব্যাটারি চালিত অটোরিকশা চললেও সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত মাত্র 7,610টি। ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। সম্প্রতি ব্যাটারি চালিত হলুদ ইজি বাইকের লাইসেন্সের নবায়নের কার্যক্রম হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এতে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে নীতিমালার আওতায় আনা যাবে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। তাদেরকে আমরা সিস্টেমে নিয়ে আসবো। এখন পর্যন্ত যেহেতু আমাদের এই যে 2,610 ভিতরে 1200 মতো আর কি হয়ে গেছে, পর্যায়ক্রমে যদি আস্তে আস্তে যদি বাড়ে তখন আমরা হয়তো এরকম চিন্তা ভাবনা করবো যে সকালে অর্ধেক বিকালে অর্ধেক। 2 বছরের বকেয়া ফি মওকুফ করে 4 বছরের জন্য 24,000 টাকায় লাইসেন্স নবায়নের সুযোগ পাওয়ায় খুশি চালকরাও। এতে নগরীতে যানজট নিরসনের পাশাপাশি আয়ও বাড়বে বলে মনে করেন তারা। একই সাথে নগরীর 4টি পয়েন্টে স্ট্যান্ড নির্মাণ ও সব রুটের ভাড়ার তালিকা প্রণয়নের দাবি শ্রমিক ইউনিয়নের। সিটি কর্পোরেশন থেকে যে 7,610টি লাইসেন্স দিয়েছে, আমরা সম্পূর্ণ লাইসেন্সের নবায়ন চাই এবং আমরা বৈধতা দিয়ে সিটি কর্পোরেশনের মাধ্যমেই চলাচল করতে চাই। প্রশাসনের সাথে আমরা চাই সবসময়ের জন্য এটা সহযোগিতা করতে, যানজট নিরসন থাকবে, এটা আমরা কথা দিতে পারি। ভালো হবে, আমরা চলাইতে মজা পাবো, গাড়ি কিছু কমবে, গাড়ি কমবে, আমরা পয়সা কিছু চান আয় করতে পারবো। সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের এটা তাদের অনীহের জন্য এই যানজট তৈরি হইতেছে। আমরা তাদের কাছে বসতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা দিতে চাই। এদিকে নগরীর যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগও। নানা উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে নগরীর যানজট নিরসন হবে বলছে তারা। ওয়ার্কশপগুলো আমরা বন্ধ করে দিয়েছি, সেই ওয়ার্কশপে আর তৈরি হচ্ছে না, যার জন্য আমার যানজটটা একটু নিয়ন্ত্রণে হচ্ছে। প্লাস আমরা শহরের যে বাইরের যে গাড়িগুলো শহরে ঢুকতো সেগুলো আমরা 3টা পয়েন্টে চেক পয়েন্ট, কালিজিরা, গড়িয়ারপাড় এবং হিরন পয়েন্টে আমাদের চেকপোস্ট আছে, আমরা ঢুকতে দিচ্ছি না।
বরিশাল সিটি কর্পোরেশনের বিগত 3 মেয়রের আমলে 7,610টি ইজি বাইকের টোকেন দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে 2,610টি ব্যাটারি চালিত ইজি বাইকের লাইসেন্স নবায়নের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। অমিত হাসান, এখন বরিশাল। ঝিনাইদহে কোনো কাজে আসছে না কোটি টাকার সেতু। উদ্বোধনের 3 বছর পার হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। এতে দুর্ভোগ শেষ হয়নি স্থানীয়দের। অভিযোগ আছে প্রকল্পের নামে হরিলুট করা হয়েছে কোটি টাকা। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। 2021-22 অর্থ বছরে নির্মাণ করা হয় 15 মিটার দৈর্ঘ্যের এই সেতু, যাতে খরচ হয় 65 লাখ টাকার বেশি। তবে সংযোগ সড়ক না থাকায় এই সেতু কোনো কাজে আসছে না চলাচলকারীদের। ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবার, কাশীপুর, শিমলা, রোকনপুর সহ বেশ কিছু এলাকার মানুষ চলাচল করে এই পথ দিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় শিমলা রোকনপুর ইউনিয়নের ফাঁকা মাঠে তৈরি করা হয় এই সেতুটি। নির্মাণের সময় কৃষকের সুবিধার কথা বলা হলেও বর্তমানে রাস্তার অভাবে তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন এক জায়গায় ব্রিজ করেছে যে ব্রিজই কোনো একজন মানুষও যেতে পারবে না, কারণ ব্রিজের কোনো সংযোগ, কোনো রাস্তাই তো নেই। ব্রিজে আমাদের গ্রামের কোনো উপকার আসবে কিনা আদৌ সম্ভব না। ব্রিজটা মূলত আমাদের উপকারের জন্য, আমাদের ব্রিজ উপকার হচ্ছে, ক্ষতি বেশি হচ্ছে। এই ব্রিজের সাথে সাথে আমাদের রাস্তা সংস্কারের দরকার। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করায় ফসল পরিবহনে প্রতিনিয়ত দুর্ভোগের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি অর্থ। প্রকল্পের নামে সরকারি টাকা হরিলুট করা হয়েছে বলছেন স্থানীয়রা। ব্রিজটা যখন সরকার আমাদের জন্য করেছে, তাহলে আমাদের সুযোগের জন্য তো করেছে, কিন্তু সেই সুযোগটা আমাদের যখন রাস্তা নাই, তার কারণে আমাদের ধান চাই, আমরা এই রাস্তায় আসার আমাদের কোনো রাস্তা নাই। তো সামান্য একটু রাস্তার কারণে 2-3 কিলোমিটার ঘাড়ে করে মাথায় করে মানুষ ধান বা আখ ঘাড়ে করে এনে উঠছে। বছরে আমরা 20 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে। তবে এই প্রকল্পের বর্তমানে কোনো অফিসের সন্ধান মেলেনি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামকে এ বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। 15 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করেছে ঠিকাদার প্রতিষ্ঠান সূর্য এন্টারপ্রাইজ। এখন ঝিনাইদহ। চুয়াডাঙ্গায় বাড়ছে সমন্বিত ফল চাষ। বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ইয়েলো মাল্টা, কাঁঠাল, পেয়ারা, স্ট্রবেরি সহ বিভিন্ন ফল। সমন্বিত পদ্ধতিতে ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন উদ্যোক্তারা, যাতে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর প্রতিবেদন। শীতকালেই গ্রীষ্মকালীন কাঁঠাল চাষ বেশ সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা জীবননগরের তরুণ উদ্যোক্তা সজল আহমেদ। 1.5 দশক আগে 7 বিঘা জমিতে শুরু করেন সমন্বিত চাষ। এক বাগানেই রোপণ করেন বরই ও পেয়ারার চারা। মাত্র কয়েক বছরের মধ্যেই মেলে সফলতা। 5 থেকে 6 কেজি ওজনের প্রতিটি কাঁঠাল পাইকারি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। অসময়ে পাকায় এই কাঁঠালের বেশ চাহিদা রয়েছে দেশ জুড়ে। এছাড়াও বাণিজ্যিকভাবে ইয়েলো মাল্টা, কমলা, পেয়ারা, স্ট্রবেরি সহ বিভিন্ন জাতের চাষ করছেন সজল। এর মধ্য দিয়ে গ্রামের যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেন তিনি। এখানে আমাদের অনেক কর্মসংস্থানের জায়গা হয়েছে। সজল সাহেব অনেক শ্রমিকদের কর্মসংস্থানের জায়গা করেছে। যেমন আমি দীর্ঘ 8 বছর যাবৎ তার প্রতিষ্ঠানে ম্যানেজারি করি। এই কাঁঠালগুলো হচ্ছে দেখছি খুবই সাইজ ভালো, এবং এক এক কাঁঠাল মনে হয় 6 থেকে 7 কেজি এরকম ওজন হবে। আবার কোন কাঁঠাল 8 কেজি হয়ে যাবে। ঠিক আছে, এই সময় যে কাঁঠাল পাওয়া যায় মানে এটা মেনে নেওয়ার মতনই নাই। কাঁঠালগুলো অনেক ছোট গাছ, কাঁঠালগুলো অনেক, এক এক গাছে অনেকই কাঁঠাল। আমি অনেক দূরে থেকে এসে আমার বন্ধু বান্ধবকেও বলবো যে এখানে আসতে, এসে তারা এখান থেকে দেখে যাবে। শুধু কাঁঠাল নয়, তার বাগানে মালটারও চাহিদা রয়েছে বেশ। গাছের থোকায় থোকায় এসব মালটার বাগান দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। কেউ বা ছবি তোলায় ব্যস্ত, কেউ আবার স্বাদ নিচ্ছেন নানা জাতের ফলের। প্রচুর গাছে মালটা, গাছ ভর্তি মালটা, এবং সজল ভাই খাওয়াই দেখালো। এবং এরকম মিষ্টি মালটা আমি কখনো কিনে খাইনি বাজারে। দেখতে এসেছি, দেখে আমরা ভালো লাগলো, করবো আর কি। সজলের দাবি, উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় সমন্বিত বাগান গড়ে তোলেন তিনি। সরকারিভাবে সহযোগিতা পেলে বড় পরিসরে এসব ফলের চারা দেশের নানা স্থানে পাঠাতে চান এই উদ্যোক্তা।
অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা আছে এখন জানুয়ারি মাসে, কিন্তু বাংলাদেশে কোথাও কোনো মালটা থাকে না। আর বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান এটা খুবই লাভজনক। এটা এখন পাইকারি 200 টাকা কেজি বিক্রি করা যাচ্ছে। আর আমাদের বাগানে যা ফল আছে এখনো 40 থেকে 50 লক্ষ টাকার ফল বিক্রি করা যাবে। কৃষি সম্প্রসারণ বলছে বাজারে 12 মাসির কাঁঠাল ও মালটার চাহিদা রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাথে কাজ করছে যে এই কৃষকদেরকে বিভিন্ন মোটিভেশন ট্যুরে সেখানে নিয়ে যাওয়া এবং তাদের মধ্যে এই সম্পর্কিত ধারণা তৈরি করে দেওয়া, যাতে করে তারা এই বিষয়ে উদ্বুদ্ধ হয় এবং এটি বিস্তৃতি লাভ করতে সহজ হয়। প্রতি বছর সমন্বিত বাগানে 80 থেকে 90 লাখ টাকার চারা ও ফল বিক্রি করেন এই তরুণ উদ্যোক্তা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv।